নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আলোচনার বিষয় আলু চাষে শস্য সুরক্ষা। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হলো আলু। প্রতি বছর এই আলু চাষে প্রচুর পরিমাণে বিনিয়োগ হয়। তার অন্যতম কারণ অত্যন্ত লাভজনক এই চাষ। কিন্তু আবহাওয়াজনিত কারণে রোগ পোকার আক্রমণে এবং সেই সঙ্গে সঠিক পরিচর্যার অভাবে প্রভূত ক্ষতির সম্মুখীন হন চাষি বন্ধুরা শুধু নন, বিনিয়োগকারী। তার প্রভাব থাকে আমাদের বাজারে এবং প্রভাব থাকে আমাদের রাজ্যের অর্থনীতিতে। বর্তমানে বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং গবেষক যারা আছেন তারা বিভিন্ন ফসলের ফলন অতিরিক্ত করতে গেলে যে শস্য সুরক্ষার প্রয়োজন হয় সেদিকে নজর দিয়েছেন এবং আলুর ক্ষেত্রেও বলা বাহুল্য সেই কাজ করে আমরা সাফল্য পাচ্ছি। কিভাবে এই আলু চাষে শস্য সুরক্ষা করবেন, কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার এই চাষকে, কি বলছেন বিশেষজ্ঞরা, এইসব নিয়ে শুরু করবো আজকের আলোচনা। শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যুগ্ম কৃষি অধিকর্তা, আমাদের মুখ্য কার্যালয় যেসব বিল্ডিং থেকে ডক্টর মৃণাল কান্তি বেরা। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন হাওড়া জেলা থেকে ডক্টর অনির্বাণ প্রধান। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আর আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা আজকের বিষয়ের ওপরই প্রশ্ন রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। আমি প্রথমেই মৃণালবাবু আপনার কাছে যেটা জানতে চাইব যে আলু গাছের গুরুত্বপূর্ণ ক্ষতিকারক রোগ এবং পোকা কি কি হতে পারে? আলুর চাষ কিংবা আমরা যে কোনো চাষ নিয়ে যখন আলোচনা করতে চাই, আমরা সাধারণত কৃষক ভাইদের কাছে দু ধরনের পরামর্শ কিংবা আমাদের যে সুপারিশগুলো থাকে সেগুলো সাধারণত ওনাদের কাছে আমরা পাঠিয়ে থাকি। দুটো দিকের মধ্যে একটা থাকে কিভাবে ফলন আরও বাড়ানো যায়, আর আরেকটা বিষয় থাকে যে কিভাবে যে ফলনটা আমরা ফলালাম, যে ফসলটা হলো, ওটাকে কিভাবে আমরা রক্ষা করব, সুরক্ষা করব। তাই সুরক্ষা করতে গেলে আমাদের ক্ষেত্রে দেখা গেছে প্রধানত তিন ধরনের সমস্যা থাকে যেগুলোর হাত থেকে আমাদের শস্যকে সুরক্ষা দিতে হয়। তার মধ্যে প্রধান থাকে রোগ, তারপরে আছে কিছু আমাদের পোকার উপদ্রব এবং অনেক ক্ষেত্রে থাকে যে কিছু আগাছার উপদ্রব। তা আলু চাষের ক্ষেত্রে প্রধানত শস্য সুরক্ষার জন্য আমরা মূলত কিন্তু রোগকেই প্রধান সমস্যা হিসেবে দেখতে পাই এবং তারপরে কিছু পোকার উপদ্রব থাকে। এবং এই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করতে গেলে দেখতে পারবো যে রোগগুলো সাধারণত তিনটে কারণে হয় প্রধানত। আমরা যদি প্রথম কারণ ধরি তাহলে দেখতে পাবো কিছু ছত্রাকের প্রাদুর্ভাব হচ্ছে, দ্বিতীয় কিছু ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব, তৃতীয় আসবে কিছু ভাইরাসের প্রাদুর্ভাব। এবং রোগগুলো সেরকম, যেরকম ছত্রাক ঘটিত সব থেকে যে মারাত্মক রোগ সেটা হচ্ছে আমরা জানি নাভি ধসা, বিরাট ক্ষতি করতে পারে। তারপরে ছত্রাক ঘটিত জলদি ধসাও আছে। এছাড়া ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ রয়েছে। আবার ভাইরাস ঘটিত আমরা দেখতে পাবো যে কুটে রোগ রয়েছে। আবার ব্যাকটেরিয়া ঘটিত আরও আছে যেগুলো আমরা বলি যে স্ক্যাব রয়েছে, তারপরে ধরুন ওই যে গাছ বসে গিয়ে কালো হয়ে যায়, কালো পা রোগ বলা হয়, কৃষকরা বলেন। এই ধরনের আরো রোগ রয়েছে। আর পোকার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পোকা আছে বর্তমান দিনে দেখবেন কাটুই পোকা কৃষকদের খুব সমস্যায় ফেলে। এছাড়া জাব পোকা রয়েছে, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় কৃষকদের সমস্যা ফেলে। আর এছাড়া উইয়েরও একটা সমস্যা আমরা মাঝে মধ্যে কৃষক মাঠে শুনতে পাই। ঠিক আছে, আমি মৃণালবাবু যেটা বললেন যে অনেকগুলো রোগ এবং পোকার কথা শুনলাম আমরা এখানে, তো এর মধ্যে মারাত্মক রোগ কোনটি এবং তার প্রতিকারটা কিভাবে করবেন? আলু চাষের সব থেকে মারাত্মক রোগ হচ্ছে নাভি ধসা রোগ। এটা মূলত একটা ছত্রাক ঘটিত রোগ এবং এর ছত্রাকের নামটা হচ্ছে ফাইটোপথেরা ইনফেস্টেন্স। এবং এটা যদি ঠিকমতো ওয়েদার পায়, মানে ঠিকমতো যদি আবহাওয়া পায়, তাহলে কিন্তু এই নাভি ধসা মারাত্মক আকার ধারণ করে এবং কৃষককে সর্বশান্ত করে দিতে পারে। আচ্ছা। এবং সেক্ষেত্রে আমরা সবসময় আমরা একটা বাংলার চাষের মধ্যে একটা কথা আছে, যে মানে প্রচলিত কথা, দেখবেন ওই 25শে ডিসেম্বর 31 ডিসেম্বরের মধ্যে একটা সময় একটু গরম পড়ে, যেমন এখন একটু হালকা গরম ভাব আছে। দেখবেন চৈত্র সংক্রান্তির সময় একটু হালকা গরম পড়ে, অথবা দেখবেন সরস্বতী পুজোর সময় একটু হালকা গরম পড়ে। এই ওয়েদারগুলো কিন্তু নাভি ধসার জন্য প্রচণ্ড সুটেবল। এবং এরা নাভি ধসা, এই যে ফাইটোপথেরা ইনফেস্টেশন সবসময় মাটিতে কিন্তু থাকে এবং এই রকম জল হাওয়া পেলে প্রথমেই কিন্তু এই নাভি ধসার রোগ বেড়ে যায়। এবং সব থেকে বড় কথা, প্রথম যেটা হয় কি, প্রথম দিকে একটা গাছের নিচের দিকের পাতার একটা জল পচা মতো দাগ এসে যায় এবং তারপরে সেইটা কিন্তু বাড়তে থাকে
বাড়তে থেকে গোটা পাতাটাকে এফেক্ট করে নেয়, বাদামি রং কালো রং এসে যায় এবং কয়েকদিনের মধ্যে দেখা যায় যে গাছটা পুরো বসে গেছে, এমনকি কাণ্ডে কালো দাগ এসে যায় এবং গাছটা একদম পচা হয়ে যায়। এবং এবং আপনারা যে ছবিগুলো পাশে দেখতে পাচ্ছেন, দেখুন এরপর একটা মাঠের ছবি, এই অবস্থা হয় যে একদম নাবি ধসা হওয়ার পরে পুরো মাঠ একদম পরিষ্কার হয়ে গেছে, মানে ওখানে কয়েকটা মানে লিকলিকে গাছ দেখা যাচ্ছে এবং সবুজ পাতা প্রায় নেই। এবং এখানে যেখানে আমাদের প্রায় 350 কুইন্টাল পার হেক্টর, মানে 7.5 বিঘাতে 350 কুইন্টাল আমাদের ফলন পাওয়ার কথা, সেখানে দেখা যাবে এখানে আমরা লাগাই সাধারণত বীজ আলু হিসাবে 20 কুইন্টাল, হয়তো বীজ আলুটাই পাচ্ছি না। আচ্ছা, মানে এতটাই ক্ষতি করে দেয়। এটা বুঝতেই পারছেন, এটা একটা মারাত্মক ক্ষতি করে ঠিকমতো আবহাওয়া পেলে। আচ্ছা, মৃণালবাবু আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমাদের এই যে নাভি ধসার যে মারাত্মক তার পরিণতিটা, এটা কিভাবে ছড়ায় এবং এর অনুকূল পরিবেশটাই বা কি? হ্যাঁ, যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা যদি দেখি, আমরা সাধারণত বলি যে ডিজিজ পিরামিড, মানে 3টে ফ্যাক্টর বা শর্ত খুব কাজ করে। 1 নম্বর হচ্ছে যে ফসলটা বা যে গাছটা রয়েছে তার বর্তমান পরিস্থিতিতে কীরকম গাছটার স্বাস্থ্য রয়েছে, তার মাঠের পরিস্থিতি কী আছে। দ্বিতীয় থাকে যে ওই যে জীবাণু যে সময় রোগটা ঘটাবে, সেই জীবাণু ওই মুহূর্তে পরিবেশে কীরকম আকারে রয়েছে, মানে কতটা ভিরুলেন্ট, আক্রমণাত্মক, কতটা ছড়িয়ে পড়ার তার ক্ষমতা রয়েছে। আর তৃতীয় থাকে হচ্ছে এনভায়রনমেন্ট বা ওয়েদার বা আবহাওয়া। এই 3টে ক্রুশিয়াল ফ্যাক্টরের উপর নির্ভর করে যে কোনো রোগ ছড়ায়। আর এই রোগের ক্ষেত্রে এই যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, এই ছত্রাকটা এ মারাত্মক রূপ নেয় যখন শীতকালে টেম্পারেচার ন্যূনতম 7 থেকে 15 ডিগ্রি নেমে গেছে এবং ম্যাক্সিমাম বা সর্বাধিক যখন সাধারণত 22 থেকে 27 ডিগ্রির মধ্যে ভ্যারি করছে, স্যাঁতসেঁতে ওয়েদার, হালকা একটু বৃষ্টি হচ্ছে, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা যখন 80% বা 80% উপরে রয়েছে, তখন এই ছত্রাক এতটাই আক্রমণাত্মক হয়, একে কিন্তু রোধ করা মুশকিল হয়। তা এই রকম পরিবেশ যখন আসবে, তখনই আমাদের প্রচণ্ডভাবে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে, যে এই রোগের সামান্যতম প্রাদুর্ভাব দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। প্রতিকারের কথা বলছেন, তাহলে অনির্বাণবাবু প্রতিকারটা চাষি বন্ধুদের দিয়ে অন্তত আশ্বস্ত করুন কিভাবে এই চাষে। দেখুন, প্রথম প্রতিকার হচ্ছে বীজ শোধন করা। মানে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ফাইটোপথেরা মাটিতে থাকে এবং সেইটা আলুবাহিত এবং মাটিবাহিত, এবং সেক্ষেত্রে আমি যদি প্রথমে আলুর মাধ্যমে যাতে এটা না ছড়ায়, আমি যদি বীজ শোধনটা ঠিক মতো করি, তাহলে কিন্তু রোগের চান্সটা অনেকটাই কমে যায়। আর আরেকটা যেটা মেনে, কিছু জাত আছে আমাদের যেগুলো আমরা আলু চাষ করি, তার মধ্যে কিছু জাত এখন অনেক উন্নত জাত এসে গেছে যেগুলো এই রোগের ক্ষেত্রে কিছুটা প্রতিরোধক্ষম, যেমন কুফরি হিমালিনী, কুফরি পোখরাজ, কুফরি সদাবাহার, এইগুলো মূলত এর প্রতিরোধক্ষম। এইটা যদি আমরা ঠিকমতো জাতগুলো লাগাই তাহলে অনেকটা সুযোগ কমে যায় রোগের প্রাদুর্ভাবের। এছাড়া রোগাক্রান্ত আলু বীজ আমরা কোনোভাবেই ব্যবহার করব না, এমনকি এই সময় একটা বলে রাখা দরকার, দেখবেন চাষিরা আলু কেটে, বঁটি দিয়ে আলু কেটে ওরা কিন্তু লাগায়, 2টো চোখওয়ালা আলু। যদি আমরা বলি যে ছোট আলু লাগালে অনেক সেফ, কিন্তু চাষিরা সবসময় বীজ আলু ঠিক সাইজের পান না, তার জন্য তারা বটি দিয়ে কেটে মিনিমাম 2খানা চোখ রেখে ওরা লাগান। এবং সেক্ষেত্রে যখন বটি দিয়ে কাটতে গিয়ে যদি দেখা যায় যে আলুর মধ্যে ওই লাল দাগ আছে বা আলুটা পচা পচা ভাব আছে বা একটা করকি, মানে কাটতে গিয়ে দেখবেন আলু সেদ্ধ হয় না, এরকম একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আলু পেলেই ওই বটিটা কিন্তু সঙ্গে সঙ্গে ব্লিচিং পাউডার বা কোনোভাবে ওটাকে আবার স্টেরিলাইজ করতে হয়, না হলে আমি পরের ভালো আলুটা যখন ওই বটিতে কাটবো তখন কিন্তু ওই আলুটা আবার ওই রোগ এসে যাবে। এবং ওই ছোট একটু ফাঙ্গাস যদি ওই আলুর মধ্যে, একটা ভালো আলুর মধ্যে এসে যায়, সেটাই যদি আমি লাগিয়ে দিই তাহলে কিন্তু ওই রোগটা ব্যাপক আকারে আবার মাঠে ছড়িয়ে পড়বে। তাহলে বীজ ব্যবহারের আগে সতর্ক, খুব ভালো সচেতন থাকতে হবে। মেন রোগ এসে গিয়ে আমি তাকে আটকানোর থেকে রোগটা যাতে না আসে সেটা যদি আমি চেষ্টা করি, সেটা অনেক বেশি সায়েন্টিফিক এবং সেটা অনেক বেশি লাভদায়ক। আমাদের বেটার দ্যান কিওর। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা যেটা আমি বলি যে জমি পরিষ্কার তো চাষবাস করতেই হবে, আর আমি যখন আলুটা লাগাবো সবসময় আমি মাটি থেকে মিনিমাম 2.5-3 ইঞ্চি দূরে, আমরা তো ওই আলু লাগাই একটু বেডের উপরে বা ভেলির উপরে, 2.5-3 ইঞ্চি যেখানে জলের লেয়ারটা আছে সেখান থেকে 2.5-3 ইঞ্চি উপরে যেন আমি আলুটা লাগাই। আর তারপরেও যখন মাঠে নাবি ধসা এসেই গেছে, যেটা ওই সুটেবল ওয়েদার, সেই রকম কন্ডিশনে যদি নাবি ধসা এসেই যায়, তাহলে আমাদের কিছু কিছু ওষুধ আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কৃষক ভাইরা যেটা করেন, নাবি ধসা লাগার পরে বারবার ওষুধ স্প্রে করেন, এটা সবসময় মনে রাখবেন, একই ওষুধ বারবার স্প্রে করবেন না।
আচ্ছা, তাতে কারণ ওর মধ্যে একটা রেজিস্ট্যান্স গ্রো করে Resistance যায় power grow করে এবং যায়, ঠিক। ওষুধগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হয়। এবং সেক্ষেত্রে আমি বলবো আপনারা বাজারে যেগুলো জানেন যে অ্যান্ট্রাকল, মেটালাক্সিল ম্যাঙ্কোজেবের মিক্সচার, সাইমোক্সালিন ম্যাঙ্কোজেবের মিক্সচার অথবা ডায়াথেন M45 যা আছে আপনারা পরপর ঠিকমতো ডোজে একটু কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে পরপর একই ওষুধ বারবার স্প্রে না করে এগুলো আপনারা করুন, এগুলো নিশ্চয়ই আপনারা আটকাতে পারবেন। তাহলে চিন্তার কিছু কারণ নেই, যদি ঠিক মতো সঠিকভাবে যদি পরিচর্যার মতো করে যদি আমরা এই বীজ বপন করতে পারি, তাহলে নাভি ধসা রোগের প্রতিকার আমরা করতে পারি। মৃণালবাবু, আপনার কাছে আরও একটা রোগের কথা আমরা জানি, যেটা হচ্ছে যে জলদি ধসা রোগ। এই জলদি ধসা রোগটা কীরকম, তার লক্ষণ এবং প্রতিকারটা একটু যদি বলেন। হ্যাঁ, এতক্ষণ আমরা নাভি ধসা নিয়ে শুনলাম। আরেকটা আলুর, এটাও একটা গুরুত্বপূর্ণ রোগ, জলদি ধসা। এটিও কিন্তু ছত্রাক ঘটিত রোগ। অল্টারনেরিয়া সোলানি নামে এই ছত্রাকটি এই রোগটা ঘটায়। এর যে লক্ষণগুলো আমরা রোগের দেখতে পাবো সেটা সম্পূর্ণ আলাদা, এবং এর ক্ষেত্রে আমরা বলি এটা টার্গেট বোর্ড। যে কোনো আমরা যদি কোনো শুটিংয়ের কম্পিটিশনে যাই, দেখবো একটা গোল টার্গেট বোর্ড থাকে, পরপর রিংগুলো থাকে, মাঝখানে আমাদের সেন্টারে তাক করতে হয়। তা এরও কিন্তু পাতাতে প্রথম যে একটু বয়স্ক পাতা, গোড়ার দিকের যে পাতাগুলো, সেখানে আমরা হলুদ রঙের এইরকম টার্গেট বোর্ড দেখতে পাবো বা চাঁদমিরার মতো দেখতে পাবো। তারপরে আস্তে আস্তে এটা যখন ক্রমশ রোগটা ছড়ায়, আস্তে আস্তে পুরো গাছটাই কিন্তু পাতাগুলো নষ্ট হবে, কাণ্ড আক্রান্ত হবে এবং অনেকটাই ফলন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই রোগটাকেও হালকাভাবে নেওয়া যাবে না, যখনই আমরা দেখতে পাবো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। এবং এর জন্য সবথেকে বড় যে জিনিসটা থাকে, আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাসে জোর দিতে হয়। আমরা যেটা বলি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, একটা মাঠ হবে সুন্দর গোছানো, আগাছা মুক্ত, এবং আলে কোনো কিছু থাকবে না আগাছা, তাহলে কিন্তু অনেকটা এটার নিয়ন্ত্রণে আসবে। এবার যদি আমরা দেখি বেশি পরিমাণে লেগেছে, সাধারণত আমরা যদি বলি যে 5% বেশি পাতা এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমাদের রাসায়নিক যে সমস্ত ছত্রাকনাশক আছে, যেরকম পার্টিকুলার এই অল্টারনেরিয়া ক্ষেত্রে ভালো কাজ দেয় আমাদের কপার ঘটিত যে বা তামা ঘটিত যে ছত্রাকনাশকগুলো আছে, কপার অক্সিক্লোরাইড বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এগুলো 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা যদি স্প্রে করতে পারি, তাহলে এই জলদি ধসার হাত থেকে আলু গাছকে সুরক্ষা দেওয়া যায়। অনির্বাণ বাবু, আপনার কাছে আসবো তার আগে এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি কালনা থেকে বলছি, জগন্নাথ ঘোষ। হ্যাঁ, জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত, বলুন। হ্যাঁ, কি প্রশ্ন আপনার? বলছি, এবার তো আলু সব বসানোর 7 দিনের মধ্যে সব কিছু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বা নতুন করে বসিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, নতুন করে বসানোর পর হ্যাঁ, এবার জমিতে প্রচুর আলু গাছ বেরিয়েছে, কি বেরিয়েছে? আর আলুও গাছ বেরিয়েছে, অল্প আলু গাছ, 4 আনা মতো আলু, বিঘা প্রতি 4 আনা মতো আলু গাছ বেরিয়েছে। আচ্ছা, এবার ওই আগাছা মারতে যদি ঘাস মারার ওষুধ দিই, তাহলে আলু গাছগুলো মরে যাবে। এমন কোন ওষুধ আছে কি যে আগাছা মরবে, আলু গাছ মরবে না? আচ্ছা, আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আপনার উত্তর আমরা নিয়ে নেব। স্যার, আপনি একটু যদি বলেন। এটা দেখুন, আগাছা মারার ওষুধ এগুলো সবই দ্বিপত্রজীবী, বেশিরভাগ আগাছা। আলুও দ্বিপত্রজীবী, মানে পরিষ্কার কথা, ধান গাছের মতো পাতা নয়, যেগুলো চওড়া পাতা, এবং বেশিরভাগ আগাছাই তাই। এবং আমরা আগাছানাশক তখনই ব্যবহার করতে বলি যখন ওই আলু লাগানো এবং আলুটা মানে বীজ কলা হয়ে গাছ চারা ওঠার আগে অবধি। ঠিক, মানে তারপরে আপনার আলু গাছ বেরিয়ে গেছে, সঙ্গে আগাছাও হয়েছে, এক্ষেত্রে আপনি যদি আগাছানাশক কিছু ব্যবহার করেন, তাহলে কিন্তু আলু গাছও মারা যাবে, সেটা করাই যাবে না। এক্ষেত্রে আমি বলবো, ওই আপনারা তো কানিমাটি, ভেলিমাটি এইসব তুলবেন, বা এই কানিমাটি তোলার সময় যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দিন, ওটাই কিছু উপায় নেই, অন্য কোনো উপায় নেই। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, আরেকটা সমস্যা, আমরা তো রোগের কথা দেখলাম, অনেক সময় গাছ দেখি ঢলে পড়েছে, নুয়ে পড়েছে এরকম ভাবে জমিতে, সেক্ষেত্রে এর প্রতিকারটাই বা রোগের থেকে গাছকে কিভাবে প্রতিরোধ করবেন? দেখুন, এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল উইল্ট বা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়ার রোগ। এর একটা মারাত্মক নাম হচ্ছে সিউডোমোনাস সোলানেসিয়ারাম। এই সোলানেসিয়ারাম মানে যে সমস্ত মাঠে আমরা সোলানেসিয়াস ক্রপ, মানে টমেটো, বেগুন, তারপরে এই সমস্ত যেসব লঙ্কা। একটু বিরত করছি, এক বন্ধু আছেন, একটু টেলিফোনে দেখে নি যদি রেলিভেন্ট প্রশ্ন থাকে। হ্যাঁ, বলুন। নমস্কার, স্বাগত আপনাকে, বলুন। আমি বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের বেগডাঙ্গা গ্রামের
শঙ্কর সিং বলছি। হ্যাঁ শঙ্কর বাবু স্বাগত, বলুন হ্যাঁ। আপনার প্রশ্ন। বলছি আমাদের এই বছর আলু চাষটা নামি চাষ, মানে এখনো প্রায় আপনার লাগানো চলছে এখনো। হুম হুম তো সমস্যা তাহলে হ্যাঁ। এই নামি আলু চাষের জন্য মানে আমাদের যে নামি ধসাটা, হ্যাঁ যেটা এখন তো প্রচুর কুয়াশা, তাহলে ওই নামি ধসাটার জন্য মানে নতুন কিছু ওষুধ বা সেরকম কিছু কি কি প্রয়োগ করা যাবে সেরকম কিছু বিষয় আলোচনা করলে শুনবো আর কি। আচ্ছা, আপনি মনে হয় এটা শুনেছেন। হ্যাঁ হ্যাঁ আমরা এই তো এই নিয়ে এটা নিয়ে আলোচনা আলোচনা করেছি। করেছি, তাও আপনি যখন শুনেছি। হ্যাঁ আপনি আচ্ছা। যখন বলছেন আমি তাও বলছি মেন আপনার যখন আলু এখনো হ্যাঁ, করছেন, হ্যাঁ। আপনি ভালো করে বীজ শোধনটা অবশ্যই করুন, পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করুন। হ্যাঁ। আর ওই যেটা মৃণালবাবু বললেন, ওই প্রথমেই একটু এই ওয়েদারে আলু গাছটা বেরিয়ে যাওয়ার পরেই ব্লুটক্স বা ওই ব্লু কপার বা ধানুকপ এই সমস্ত 4 গ্রাম প্রতি লিটার জলে আপনি ওটা স্প্রে করে দিন হালকা করে, তাহলে আশা করি এই কুয়াশার এটা কেটে যাবে। আবার ঠান্ডা কিন্তু আসছে, সুতরাং ভয় পাবেন না বেশি। হ্যাঁ ঢলে পড়া রোগটা স্যার হ্যাঁ, ঢলে পড়া রোগ, এটা ব্যাকটেরিয়াল উইল্ট মেনলি। এর একটা প্রথমে কৃষক বন্ধুরা একটু গুলিয়ে ফেলেন, যেটা হচ্ছে এটাতে একটা অদ্ভুত ব্যাপার হয়। প্রথম কয়েকদিন মনে হবে গাছটা একটু একটু অল্প শুকিয়ে যাচ্ছে, একটা হলুদ ভাব, আবার সেটা চাঙ্গা হয়ে যায়। প্রথম 2-3 দিন এইভাবে করে, তারপরে হঠাৎ করে 2-3 দিনের মধ্যে পুরো গাছটাই কিন্তু ঢলে পড়ে যায়। যেটা হয় কি, এটা পুরো ওর জাইলেম যেটা দশা, যেখান থেকে শেকড় থেকে রস ওঠে গাছে, জাইলেম যে কলা, হ্যাঁ। সেটা পুরো ওর মধ্যে ব্যাকটেরিয়া ইনফেস্টেশনটা মানে ব্যাকটেরিয়ার মানে আঘাতটা অনেক বেড়ে যায় এবং সেটা ওই কালো কালো দাগ হয়ে যায় এবং পাতাগুলো শিরাগুলো কালো কালো দাগ হয়ে যায় এবং গাছটা হঠাৎ করে 2-3 দিনের মধ্যে ঢলে পড়ে। এবং এটা একটা টেস্ট করাও যায়, টেস্ট করা মানে চাষিরা নিজেরাই চাষি ভাইরা পরীক্ষা করে দেখতে নিতে পারবেন যে পারে, এটা 1 গ্লাস কাঁচের জলে যদি একটু ওইটা কেটে নিয়ে যদি আপনি গ্লাসের জলে ফেলে দেন, তুই দেখবেন ওখান থেকে একটা উজিং মতো হচ্ছে, পরিষ্কার জলটা ঘোলাটে হয়ে গেল। আচ্ছা। অথবা ডাঁটাটা ধরে যদি একটু কেটে নিয়ে যদি চাপ দেন, তাহলে দেখবেন একটা পুঁজের মতো রস বেরোচ্ছে। তার মানে 100% ওর মধ্যে ব্যাকটেরিয়াল উইল্ট হয়েছে। এবং ব্যাকটেরিয়াল উইল্ট আটকানোর মেন উপায় কিন্তু সেই বীজ শোধন। সেখানে আচ্ছা। ব্যাকটেরিয়া নাশক দিয়ে স্টেপটোসাইক্লিন জাতীয় ওষুধ 10 লিটার জলে 1 গ্রাম এই ডোজ এই দিয়ে আপনাকে বীজ শোধনটা মেনলি করে নিতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেসব জায়গায় ব্যাকটেরিয়া উইল্ট প্রচণ্ড বেশি হয় সেই জায়গায় দরকার হলে আলু চাষ 1-2 সিজন বন্ধ রাখতে হবে। এবং এমনকি সেখানে লঙ্কা, টমেটো, বেগুন এই সমস্ত চাষ করা যাবে না। আচ্ছা সেখানে দরকার হলে পেঁয়াজ, রসুন এগুলো 2-1 বছর করলে তারপরে কিন্তু আলু করতে পারবেন। সেটা আর ভালো হবে। একান্তই যদি আলু করতে হয়, এটা মাথায় রাখতে হবে, এপ্রিল-মে মাসে প্রচন্ড খরার সময় ওখানে কিন্তু সোলারাইজেশন করতে হবে, মানে গভীর চাষ দিয়ে জমিটাকে রোদে পোড়াতে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এক বন্ধু আছেন টেলিফোনে, তারপর মৃণালবাবু আপনার কাছে আসবো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে, একটু তাড়াতাড়ি বলবেন। নমস্কার। আমি হ্যাঁ। নদিয়া মুরুটিয়া থানার হ্যাঁ টেপিদহ গ্রামের নীলরতন মন্ডল কথা বলছি। হ্যাঁ ঠিক আছে নীলরতন বাবু বলুন। বলছি স্যার, আমি টিভিতে প্রোগ্রামটা দেখছি আমাদের। হুম তো আলু গাছের সমস্যা বলতে আলু গাছ মানে যে ছত্রাক ঘটিত রোগটা বলছেন, এটা তো কি ফাঙ্গিসাইড গ্রুপের ওষুধ কে স্প্রে করা যাবে গাছে? প্রশ্নটা বলুন। হ্যাঁ হ্যাঁ, ফাঙ্গিসাইডই স্প্রে করতে হবে। হ্যাঁ মানে কোন রোগটা হয়েছে? কোন রোগটা হয়েছে সেটা বলুন। হ্যাঁ, রোগটা বলতে আপনার গাছে পাতা ওগুলো জড় হয়ে যাচ্ছে, মানে নিচের দিকের পাতা কমপ্লে জল যাচ্ছে। জল ভাব হয়ে যাচ্ছে, নিচের দিকের পাতা হ্যাঁ, ভেজা ভেজা ভাব। গাছটা মনে বলছে যে শুকিয়ে যাচ্ছে এরকম, হ্যাঁ। শুকিয়ে মারা যাবে এরকম ভাব লাগে। হলুদ রং এসছে কিছু? হ্যাঁ, হলুদ রংটাও আছে কিছুটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ আচ্ছা, এর সঙ্গে গোড়া পচা রোগ এবং হালকা যে ধসা রোগটাও আমরা দেখতে পাই, সেটার ব্যাপারে প্রতিকার কিভাবে করবেন? হ্যাঁ, এটাও একটা আলুর ক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মূলত এটা দেখা যায় যে গাছের মধ্যে আক্রান্ত গাছে ঠিক মাটির ওপরের অংশটা দেখা যাবে কাণ্ডটা কালো হয়ে গেছে, ব্ল্যাক লেগ আমাদের ভাষাতে বলা হয়। এবং পরে আস্তে আস্তে গাছটা একদম মোটা হয়ে যাবে, বেঁটে হয়ে যাবে, বসে যাবে, ফলনটা বিরাট ক্ষতি হয়ে যায় এই রোগের আক্রমণে। এবং এটাও যেহেতু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হয়ে গেলে নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিনই হয়। এবং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে রোগটা না আসে। এবং এর জন্য যে কোনো রোগের ক্ষেত্রেই সুষম সার ব্যবহার একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাইট্রোজেন ঘটিত সার বেশি ব্যবহার করা যাবে না। আর যদি যে সমস্ত জমিতে এই ধরনের সফট রট বা হালকা ধসা রোগ হয় বা পচা রোগ হয়,
সেখানে আলুকে না কেটে যদি আমরা বসাতে পারি খুব ভালো হয়। আচ্ছা। গোটা আলু বসাতে হবে, হালকা সেচ দিতে হবে, এই ধরনের বিষয়। এবং যদি মাটিটা গভীর ভারী মাটি হয় তাহলে আমরা বলি একটু ওপরে বেশি গভীরতায় আলুটাকে বসানো যাবে। আচ্ছা, এই ধরনের পদক্ষেপ নিতে হবে। খুব সংক্ষেপে জেনে নেব অনির্বাণ স্যার আপনার কাছ থেকে যে আলুর গায়ে একটা খসখসে একটা রোগ দেখা যায়, এটা রোগ তো এক ধরনের বলতে পারি, তো এর প্রতিকারটাই বা কি করে করবেন? দেখুন, আলুর দাগ দুরকম কারণে হয়। একটা ব্যাকটেরিয়া ঘটিত, যেটাকে আমরা বাংলায় অনেক সময় দেদো রোগ বলি বা স্ক্যাব রোগ, মানে একদম আমাদের যেরকম দাঁত হয় মানুষের শরীরে সেরকম গোল গোল চাকা চাকা দাগওয়ালা এইসব দাগগুলো হয়। আরেকটা কারণে হয় যেটাকে আমরা বলি ব্ল্যাক স্কার্প বা আলুর খুশকি রোগ। যেমন বাজারে আলু কিনতে গেলে অনেক আলুর উপরে ওই তিলের মতো দাগ থাকে, একদম সেটা কিন্তু ফাঙ্গাস, সেটা অল্টারনেরিয়া রাইজোকটেনিয়া সোলানি। আর এই যে যেটা ব্যাকটেরিয়া, যেটা দাঁত রোগ দেদো রোগ, এটা কিন্তু ব্যাকটেরিয়া। এটা স্ট্রেপ্টোমাইসিস ক্যাবিস, এবং স্ট্রেপ্টোমাইসিস ক্যাবিস মেনলি সেই সমস্ত মাঠে বেশি হয় যেখানে একটু অম্ল ঘটিত মাটি, মানে ওখানে যদি আমরা ভালো করে জৈব সার দিয়ে অথবা ঠিক সময় জমি তৈরির সময় যদি চুন দিয়ে আমরা চাষ করি তাহলে এই রোগটা কিন্তু আসেই না। এবং এই দেদো রোগ বেড়ে গেলে কিন্তু আলুর ফসলের মানে দাম খুব, মানে বাজার করার সময় কিন্তু দাম খুব কমে যায়। আর ব্ল্যাক স্কার্ফেও তাই। ব্ল্যাক স্কার্ফ দেখবেন আমরা যখন নিজেরাই আলু কিনতে যাই, ওই আলুর গায়ে তিলের মতো দাগ থাকলে আমরা সহজে কিনি না, ওটা ধারে রেখে দিই। এবং এটা দুটোর ক্ষেত্রেই এটা আমরা কিন্তু ওই ব্যাকটেরিয়া নাশক অথবা ছত্রাক নাশক দিয়ে বীজ শোধন করতে হবে। আচ্ছা, আমি আপনার কাছে যেটা জানবো যে রোগ এবং প্রকার আক্রমণকে প্রতিহত করতে গিয়ে প্রথমেই আমরা যে আলোচনা ছিলাম বীজ শোধন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি একটু সংক্ষেপে বলে দেন। হ্যাঁ, বীজ শোধন খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। মানে যদি আমরা আধুনিক চাষবাস নিয়ে আলোচনা করি, যেরকম ভালো জাত ভালো গুণমানের বীজ আমরা সংগ্রহ করতে কৃষকদের পরামর্শ দিই, তার পরবর্তী পদক্ষেপই থাকে বীজ শোধন। এবং আলুর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বীজ শোধন করা হয় মূলত বীজবাহিত বিভিন্ন রোগগুলোকে আটকানোর জন্য। এবং প্রথম যখন বীজটা আমরা মাটিতে রোপণ করছি তখন যখন ওই অঙ্কুরটা বেরোচ্ছে প্রচণ্ড ওর প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাতে মাটিতে হঠাৎ করে যাতে ক্ষতিকারক জীবাণুগুলোকে শেষ করতে না পারে। তা সেই জন্য আমাদের বীজ শোধন করা খুব দরকার। সাধারণত আমরা ছত্রাকনাশক দিয়েই বীজ শোধন করি। বাজারে বিভিন্ন ধরনের বীজ শোধন করার জন্য ছত্রাকনাশক পাওয়া যায়, মূলত মেটালেক্সিল আছে 35%। এগুলো আমরা যদি 0.5 গ্রাম মানে হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে ওতে বীজ শোধন করতে পারি, কিংবা মেটালেক্সিল ম্যানকোজেবের মিশ্রণ আছে 2.5 গ্রাম প্রতি লিটার জলে। এগুলো সাধারণত 5 থেকে 10 মিনিট কাটা আলুগুলো বা বীজ আলুগুলোকে ডুবিয়ে রাখতে হবে, এরপরে তুলে নিয়ে ছায়া জায়গায় শুকনো করতে হবে, করে তারপরে আমরা একে রোপণ করতে পারবো। এবার আরও একটা পদ্ধতি আছে যে আমরা বীজগুলোকে এমনি ছড়িয়ে দিয়ে তার উপরও কিন্তু ওই একই হারে আমরা ওই ছত্রাকনাশকগুলো স্প্রে করে দিতে পারি। এক্ষেত্রে কিন্তু বেশি সময় রাখা যাবে না, তারপরেই ওইগুলোকে শুকনো করে নিয়ে আমাদের রোপণ করতে হবে। আচ্ছা, খুব সংক্ষেপে একটু এই যে কুটে রোগ আমরা সাধারণত দেখতে পাই, সেটার কিভাবে তার লক্ষণ এবং প্রতিকারটা যদি একটু সংক্ষেপে বলতে মেন কুটে রোগের মেন কারণ হচ্ছে ভাইরাস এবং জাব পোকা। এবং এই জাব পোকা মেন এই কুটে রোগের ভাইরাসটাকে বহন করে। এবং আপনারা জাব পোকা জানেন ওই হালকা সবুজ রঙের থেকে হলুদ রং, ডিপ সবুজ রঙেরও হয়। এরা পাতায়, ওই যে আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, পাতায় যখন এরা রস শোষণ করে খায় তখন ওই গাছগুলোর পাতাগুলো কুকড়ে যায়, ঘাটটা হলুদ হলুদ হয়ে যায় এবং গাছ বসে যায়। এবং কুটে রোগ হলে যদি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু অনেক সময় এর ফলন অনেক কিছু কমে যায়, অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে যেহেতু এবার এই জাব পোকাটাই এই ভাইরাসটাকে ক্যারি করে, তার জন্য এখানে দেখুন ভাইরাসের কোনো ওষুধ হয় না, সেটা প্রথমে জেনে রাখা ভালো। ভাইরাস আমরা ওষুধ দিয়ে শেষ করতে পারবো না, কিন্তু এই জাব পোকাটাকে আমরা আটকাতে পারবো যাতে ছড়িয়ে ফেলতে না পারে। তার জন্য জাব পোকাটাকে আমাদের মারতে হবে। এই জাব পোকা আমরা যে কোনো কীটনাশক, যেগুলো আমরা অনেক নামে বাজাবেন, বিশেষ করে আপনারা ল্যান্সার গোল্ড জানেন, কি বলে অ্যাসিফেট ইমিডাক্লোরবিটের মিক্সচার, এটা আমরা যদি ঠিক আছে। আর এগোনো যাচ্ছে না, আমাদের সময় জানান দিচ্ছে যে এবার আমাদের ইতি টানতেই হবে। স্টুডিওতে আসার জন্য এবং সুপরামর্শ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। সেই সঙ্গে চাষি বন্ধু আপনাদেরও বলবো যে যে পরিচর্যার কথা, যে রোগ এবং তার প্রতিকারের কথা বিশেষজ্ঞরা বললেন, সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করে যদি আমরা এই চাষ করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা তার সাফল্য ঘরে তুলতে পারবো।
আর এইরকমই বিভিন্ন বিষয় নিয়ে প্রতি বৃহস্পতিবার কলকাতা টিভির পর্দায় ঠিক 5:30টায় বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু এখন কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ থাকুক আপনাদের কলকাতা টিভির পর্দায়। নমস্কার।